নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এই চ্যানেল রেগুলার ফলো করেন এবং অনেক দিন ধরে ফলো করছেন, গতকাল ভেনেজুয়েলার ওপর আমেরিকার আক্রমণ হয়েছে সমস্ত নিউজ চ্যানেলে এবং সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছেন। কিন্তু যারা এই চ্যানেল ফলো করেন তারা ৩-৪ মাস আগে থেকে জানেন, আমরা আলোচনা করেছি যে সময়ের অপেক্ষা, হয় আজ হবে নইলে ৩ মাস বা ৬ মাস পর হবে, বাট ভেনেজুয়েলাতে আমেরিকা অ্যাটাক করবেই। এটা আমরা আগে থেকে জানতাম, কারণ জিওপলিটিক্সের ট্রেন্ড, জিওপলিটিক্সের প্রত্যেকটা মিসিং ডটকে কানেক্ট আমরা এই চ্যানেলের মাধ্যমে করে থাকি। কাজেই যেটা আমরা ৩-৪ মাস আগে থেকে আলোচনা করছি সেটা আপনারা গতকাল দেখতে পেলেন। ভেনেজুয়েলার ওপর আমেরিকার আক্রমণ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলা দেশ থেকে, প্রেসিডেন্টের বাসভবন থেকে তুলে আমেরিকায় নিয়ে চলে গেছে আমেরিকা। ভেনেজুয়েলার আর্মি কিচ্ছু করতে পারেনি। ভাবতে পারছেন, একটা দেশে ঢুকে তার প্রেসিডেন্ট কি লেভেলের সিকিউরিটিতে থাকে, প্রেসিডেন্টের সিকিউরিটিকে এলিমিনেট করে, মানে হত্যা করে, নিউট্রালাইজ করে দিয়ে প্রেসিডেন্টকে জীবন্ত তুলে নিয়ে তাদের দেশ থেকে চলে যাচ্ছে আমেরিকা। এই ঘটনা বিশ্ব ইতিহাসে কোনোদিন ঘটেনি। তো আমি ধরে নিচ্ছি যারা আজকের ভিডিও দেখছেন সবাই হয়তো সবটা জানেন না, তাই শুরু থেকে শুরু করছি। দেখুন, ভেনেজুয়েলার উপর আমেরিকা কেন অ্যাটাক করতে চায়, কেন কন্ট্রোল নিতে চায়, তার দুটো প্রধান কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে অয়েল। ভেনেজুয়েলাতে সারা পৃথিবীর যে খনিজ তেল আছে তার 17% খনিজ তেল একটা দেশে আছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। আমরা ভাবি যে তেল হয়তো আরবে আছে, না, ভেনেজুয়েলা। এবং তেল হচ্ছে এই যে শতাব্দী, এই শতাব্দীর সব থেকে ইম্পর্টেন্ট অস্ত্র এবং সব থেকে দামি জিনিস। কারণ অয়েল ছাড়া কোনো শিল্প চলবে না, গাড়ি চলবে না, একটা গোটা দেশ স্তব্ধ হয়ে যেতে পারে। তাই যেখানে যেখানে অয়েল রয়েছে তার উপর কন্ট্রোল নিতে চায় আমেরিকা। সেকেন্ড থিং, তাহলে আমেরিকা কন্ট্রোল নিল না কেন? আমেরিকা কন্ট্রোল নিতে গেছিল, কিন্তু ভেনেজুয়েলার এই মুহূর্তের যিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি প্রো ইউএস নন, তিনি হচ্ছেন প্রো রাশিয়া। রাশিয়া এবং চীনের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক অত্যন্ত ভালো। আমেরিকার বিপক্ষ থাকেন এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। কাজেই আমেরিকা ভেনেজুয়েলাকে মোটেই কবজা করতে পারছিল না। এবার আমেরিকা যে ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করবে এটা তো আমরা আগে থেকেই বলছিলাম, কিন্তু আমেরিকা সারা পৃথিবীর সামনে কিছু তো একটা লজিক দেবে। লজিক দেওয়া না দেওয়া সমান, সারা পৃথিবী বুঝতেই পারছে কারণ, তবু ভদ্রতার খাতিরে কিছু একটা দেবে। আমেরিকা কি লজিক দিল? আমেরিকা বলছিল যে দেখুন, ভেনেজুয়েলা দেশটা থেকে না প্রচুর ড্রাগস আসছে, ড্রাগস এসে আমার দেশে ঢুকছে এবং আমার দেশের ইয়াং জেনারেশন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে। কথাটা পুরোপুরি মিথ্যেও নয়, কারণ রাশিয়া ভিতরে ভিতরে একটা গেম খেলছিল। ভেনেজুয়েলার যে ড্রাগ মাফিয়া আছে তাদেরকে ইউজ করে আমেরিকার সমাজকে ভিতর থেকে ফোপড়া করে দিতে চাইছিল। আমেরিকার 33 থেকে 35 কোটি জনসংখ্যা, তার মধ্যে যুব সম্প্রদায় কত? যুব সম্প্রদায় 7-8 কোটি। এই 7-8 কোটি মানুষ, এদের ওপর আমেরিকার নেক্সট 50 বছর ডিপেন্ড করছে। তো এই 7-8 কোটি মানুষকে যদি বিগড়ে দেওয়া যায়, আমেরিকা শেষ। রাশিয়া ভিতরে ভিতরে এই গেমটাই খেলছিল ভেনেজুয়েলার ড্রাগস মাফিয়াদের ইউজ করে, যে আমেরিকাতে এমনভাবে ড্রাগস পাঠাতে শুরু করো এবং সেখান দিয়ে বিভিন্ন নাইট ক্লাব, বার ইত্যাদি জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি পৌঁছে যাও, যাতে আমেরিকা ভিতর থেকে শেষ হয়ে যায়, রাশিয়ার সঙ্গে লড়তেই না হয়। তো এটা একটা রিজন তো বটে, পুরোপুরি মিথ্যে নয়। আমেরিকা ওপরে ওপরে দেখাচ্ছিল যে আমরা এটার জন্য লড়ছি, কিন্তু এর থেকেও বড় কারণ হচ্ছে এই দুটো। ক্লিয়ার এই অবধি? এবার আমেরিকা যে লড়ছে, আমেরিকা কিভাবে লড়বে? আমেরিকা এটুকু জানে যে আজ থেকে 200-300 বছর আগে পর্যন্ত কোনো দেশকে, কোনো দেশ দখল করতে গেলে সেই দেশকে মিলিটারিলি দখল করে নেওয়া হতো। ইংরেজরা আমাদের দেশকে মিলিটারিলি, পলিটিক্যালি পুরোপুরি দখল করে নিয়েছিল। এদেশে ইংরেজরা থেকে পুরো শাসন করত। কিন্তু আধুনিক বিশ্ব পাল্টে গেছে। আধুনিক বিশ্বে ওইভাবে শাসন করা যায় না, কারণ সেই দেশের লোকেরা রিভোল্ট করবে যে না না না, তোমরা আমার দেশে এসে কেন শাসন করছো?
তাই আধুনিক বিশ্বে শাসন তো চলে, শোষণ তো চলে এক লেভেল ভদ্রভাবে, মুখোশের আড়ালে, পর্দার আড়ালে। তাই কি করা হয়? তাই আমেরিকা আজকের দুনিয়ায় যে দেশেই কন্ট্রোল করতে চায় সেই দেশে আমেরিকা নিজে গিয়ে শাসন করে না, সেই দেশেরই একটা লোককে আমেরিকা বসিয়ে দেয় ক্ষমতায়। ওদের দেশের লোকেরা দেখে না ঠিকই তো আছে, এ তো আমাদের দেশেরই লোক, হ্যাঁ আমরাই তো ভোট দিয়ে কে জেতালাম, ঠিকই আছে ঠিকই আছে। কিন্তু এই লোকটা যে বসে ক্ষমতায় সে পুরোপুরি ডেডিকেটেড থাকে কার কাছে? আমেরিকার কাছে। তো এটাকে আমরা বলি ডিপ স্টেট। ডিপ স্টেট আমেরিকার তারা বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশের উদাহরণ নিয়ে আমরা সহজে বুঝতে পারবো। বাংলাদেশে কি করা হলো? বাংলাদেশে এই যে আমেরিকার ডিপ স্টেট, এরা প্রথমে দেখলো কি পয়েন্ট আছে। বাংলাদেশের জনতাকে তো গিয়ে আর বলা যায় না যে এই আমরা এসছি তোমাদের দেশ দখল করতে, বাংলাদেশের জনতা নিজেই আমেরিকার বিরুদ্ধে খেপে যাবে। তো বাংলাদেশে ফল্ট লাইন কি আছে? ফল্ট লাইন আছে এদের স্টুডেন্টদের ক্ষোভ আছে, তো সেই ফল্ট লাইনটাকে অ্যাম্প্লিফাই করো মানে বাড়াও, তারপর এক্সপ্লয়েট করো মানে ওটা নিয়ে আন্দোলন তৈরি করো। ডিপ স্টেট ফান্ডিং দেবে, ডিপ স্টেট মিডিয়া কভারেজ দেবে, ডিপ স্টেট বিভিন্ন বুদ্ধি দেবে, ডিপ স্টেট কানেকশন দেবে, বাট সমস্যাটা পাকাতে হবে সেই দেশের লোককে দিয়েই। এবার যখন সমস্যা হয়ে গেছে তো কি করবে সেই দেশ? সেই দেশ সরকারকে ফেলে দেবে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে আছে তার বিরুদ্ধে আন্দোলন করবে। এবার সরকার পড়ে গেল, এবার আমেরিকার পছন্দের লোককে ওখানে বসাতে হবে। আমেরিকা তো আবারও এসে সেই দেশকে বলতে পারে না এই আমার পছন্দের লোক, একে বসিয়ে দাও প্লিজ। সেই দেশের লোকে তো বিদ্রোহ করবে, একে কেন বসাবো, এ তো বলছে বিদেশের পছন্দের লোক। তো আমেরিকা আগে থেকে প্ল্যান করে রাখে যে এমন একজনকে ওদের দেশের মধ্যে থেকেই তার ইমেজটাকে এমন বানাতে হবে ওদের দেশে, যেন ওদের দেশেরই সাধারণ মানুষ বলে যে না না এই লোকটা ভালো, একেই আমরা আমাদের নেতা হিসেবে চয়েস করব। ওদের দেশের লোকেরা ভাবছে যে আমরাই চয়েস করছি, বাট করানো হচ্ছে, সাইকোলজিক্যালি এমন কন্ট্রোল করা হচ্ছে পাবলিককে। তো সেই জন্য দেখুন, আমাদের পাশের দেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। মোহাম্মদ ইউনুস, তাকে কি করা হলো? এ সিআইএ এর আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট। তো একে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মালা পরানো হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়া হলো, এবং সেই বক্তৃতাগুলোকে বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়া হিউজ কভার করতে শুরু করলো। এবার বাংলাদেশের সাধারণ মানুষের কি ফিল হবে? আরে আমাদের দেশের একজন মানুষ দেখেছো কত বড় জায়গায় গেছে। তো ইমেজ বিল্ডিং হয়ে গেল। এবার যখন শেখ হাসিনা সরে গেল বাংলাদেশ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষেরই মনে হবে চলো আমাদের দেশের সব থেকে বিদ্যা বুদ্ধি সম্বলিত সম্মানিত ব্যক্তিকে ইউনুস, চলো চলো উনি তো ভালো লোক, উনি তো রাজনীতি করেন না, আমরা ওনাকে প্রধান উপদেষ্টা বানাই। কিন্তু এবার বাংলাদেশের সাধারণ মানুষের মনে হলো যে আমরা স্বইচ্ছায় ইউনুসকে চুজ করলাম, বাট আমেরিকা পিছনে 15 বছর ধরে এমন একটা ইউনুসের ইমেজ বানিয়ে রেখেছে যে আমেরিকা জানতো বাংলাদেশ ইউনুসকেই চুজ করবে, ইউনুসের ইমেজ সেভাবেই আমেরিকা বানিয়ে দিয়েছে। আজকের দিনের সভ্য জগতের গেম এভাবে হয়। এবার খেয়াল করে দেখুন, ইউনুস নোবেল, তাই তো? খেয়াল করে দেখুন, জাস্ট আগের বছর ভেনেজুয়েলার নাম কি? মাচাদো, করিনা মাচাদো, মনে আছে? তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো। আর যেদিন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল তার পরের দিন এই স্কিল বাংলা চ্যানেলে ভিডিও সেকশনে আছে, খুঁজে দেখে নেবেন। আমরা ভিডিও করে বলেছিলাম ভেনেজুয়েলার পতন আসন্ন, কারণ ডিপ স্টেট ওখানে কাজ শুরু করে দিয়েছে, প্রেসিডেন্টের এগেনস্টে মানুষকে ভড়কানো, এবং প্রেসিডেন্ট যেই মুহূর্তে চলে যাবে সঙ্গে সঙ্গে কার হাতে ক্ষমতা আসবে তার জন্য নোবেল টোবেল দিয়ে একজন প্রেসিডেন্ট বিরোধী মানুষকে আমেরিকা ইমেজ বানাতে শুরু করে দিয়েছে। জিওপলিটিক্স আসলে অঙ্ক, মিসিং ডটগুলোকে কানেক্ট করতে জানতে হয়। আজকে স্কিল বাংলা চ্যানেল পশ্চিমবঙ্গের এত মানুষ আপনারা দেখেন, কেন দেখেন? কারণ আপনারা লাস্ট 6 মাস ধরে এই চ্যানেলটাকে জাজ করে দেখে নিয়েছেন, এই চ্যানেলে যা যা বলা হয় নেক্সট 4 থেকে 5 মাসে সেগুলো পৃথিবীর পলিটিক্সে ঘটে। আর যদি ভুলভাল কিছু বলে দিতাম ভিউ পাওয়ার লোভে, 4-5 মাস তো ভিউ হয়ে যেত, তারপর কিন্তু আপনারা আর এই চ্যানেলটা দেখতেন না, ভরসাযোগ্যতা হারিয়ে যেত, তাই না? তো প্রথম দিকে সেই মানুষরা যারা আমাদের চ্যানেলে জুড়েছিলেন, যারা ভরসা রেখেছিলেন বলে আমি আজ এত মানুষের কাছে পৌঁছাতে পারছি, তাদেরকে আমার প্রণাম।
আমাদের চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমার প্রণাম জানাই। দেখুন, যে পয়েন্টে ছিলাম, এহেন অবস্থায় আমেরিকা আর একটা কাজ করেছিল, ভেনেজুয়েলার ইকোনমিকে চেপে রাখা, ডাউন করা। যেভাবে ইরানের ওপর স্যাংশন চাপিয়ে ইরানের ইকোনমিকে ডাউন করার কাজ করে গেছে আমেরিকা, ভেনেজুয়েলার তেলের ওপরও স্যাংশন লাগিয়েছিল আমেরিকা। ফোর্থ, আমেরিকা যখন দেখলো যে ভাই এভাবে হচ্ছে না, এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা আলট্রা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যে অতদিন ওয়েট করার টাইম নেই, কবে কি হবে, এক্ষুনি চাই আমার, তো মিলিটারিলি ভেনেজুয়েলাকে ঘিরে ফেললো আমেরিকা। তখনও আমরা বলেছিলাম যে আক্রমণ সময়ের অপেক্ষা। অকারণে আমেরিকার নেভি ভেনেজুয়েলার পাশে যায়নি। আমরা দেখলাম গতকাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার নেভি মিসাইল ছুটতে শুরু করলো, এবং ভেনেজুয়েলার যে সমস্ত মিলিটারি স্টেশন ছিল সেগুলোকে জাস্ট গুঁড়িয়ে দেওয়া হলো। আমরা দেখলাম সিভিলিয়ান রয়েছে, সাধারণ মানুষ রয়েছে যে জায়গায়, রাজধানী ভেনেজুয়েলার একটা দেশের, সেখানে আমেরিকা কার্পেট বম্বিং করতে শুরু করলো। এই আমেরিকা আজকে এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে হিউম্যান রাইটস পর্যন্ত পাত্তা দেয় না, কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। আমেরিকার শত্রু যে দেশ হবে তাকে কার্পেট বম্বিং করে আমরা উড়িয়ে দেব। এবং এই অবস্থায় ভেনেজুয়েলার পাশের দেশ কলম্বিয়া, তারা এতটা ভয় পেয়ে গেছে, কারণ আমেরিকার যে হিট লিস্ট রয়েছে সেই লিস্টে এর পরেই নাম আসবে কলম্বিয়ার। আজকে বলে দিলাম, 6 মাস পর আবার এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? জিওপলিটিক্সে হয়তো কোনো জায়গায় কোনো খবরের চ্যানেলে বলছে না আপনাকে, আমি বলে দিলাম 6 মাস পর মিলিয়ে নেবেন। কলম্বিয়া সঙ্গে সঙ্গে ইউনাইটেড নেশনসের কাছে আর্জি জানিয়েছে যে ইমিডিয়েট আমার পাশের দেশে যা হচ্ছে এটা মানবতার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে, সমস্ত দেশকে এক জায়গায় এসে আমেরিকাকে আটকানো উচিত। বাট ইউএন কি করবে? ইউএন চলে আমেরিকার টাকায়, আমেরিকার ক্ষমতায়, ইউএন আমেরিকার এগেনস্টে যাবে কি করে? যা ইউএন তাই ইউএসএ। এবং আমেরিকা এই টোটাল কাজটায় যে কাণ্ডটা করলো না, সেটা হচ্ছে নিজেদের ডিপ স্টেটের যে নগ্ন রূপ সেটা পুরো পৃথিবীর কাছে প্রকাশ হয়ে গেল। আমেরিকান ডিপ স্টেট তো কাজ করছে সেই 1940-এর দশক থেকে বা তারও কিছু আগে থেকে। 1948-49-এ হিউজ কাজ করেছে আমেরিকার ডিপ স্টেট, কিন্তু এভাবে প্রকাশ্যে আসেনি। লুকিয়ে লুকিয়ে কাজ করাটাই তো আসল মুনশিয়ানা। ডোনাল্ড ট্রাম্প একটা বাজে কাজ করে ফেলেছে আমেরিকার জন্য, আমাদের গোটা পৃথিবীর জন্য ভালো। আমেরিকার ডিপ স্টেটের নগ্ন রূপটা সবার সামনে চলে এসছে। এবার এই ঘটনা, কালকের ঘটনা নিয়ে দুটো কথাই বলবো। এক, স্ট্রেংথের শোকেস, কি লেভেলের প্ল্যান, কি লেভেলের স্ট্র্যাটেজি, কি লেভেলের এক্সিকিউশন, মাইনিউট ডিটেলস যেখানে খুব দরকারি। একটা দেশের রাজধানীতে ঢুকে, তাদের রাষ্ট্রপতি ভবনে ঢুকে, রাষ্ট্রপতি ভবনের প্রত্যেকটা সিকিউরিটি গার্ডকে এলিমিনেট করে, রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতির স্ত্রীকে জীবন্ত গ্রেপ্তার করে, সেই দেশ থেকে তাদের মিলিটারিকে এলিমিনেট করে, ফ্লাই করে উড়িয়ে নিয়ে আমেরিকায় চলে যাওয়া, পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। অসম্ভব, ভাবা যায় না। এবং এই অসম্ভব কাজটা কারা করেছে? আমেরিকার ডেল্টা ফোর্স। এর জন্য নলেজ, স্কিল, পড়াশোনা, ট্যালেন্ট, এভরিথিং দরকার হয়। কিন্তু বাংলাদেশ ভাবে আমরা বাঁশ নিয়ে যাব যুদ্ধ করতে। ডেল্টা ফোর্স, সেই ডেল্টা ফোর্স লাদেন থেকে বাগদাদি প্রত্যেকের হত্যাকাণ্ডে আমেরিকা যে এলিট ফোর্সের ওপর দায়িত্ব দিয়েছিল সেটা হচ্ছে ডেল্টা ফোর্স। ডোনাল্ড ট্রাম্প গতকালকের কাজটা করার জন্যও দায়িত্ব দিয়েছে ডেল্টা ফোর্সকে। এবং এই জন্য আমি বারবার বলি যে টেকনোলজি, কি মারাত্মক টেকনোলজি, ইন্টেলিজেন্স, কি মারাত্মক ইন্টেলিজেন্স, কোথায় কি সিকিউরিটি থাকবে, টাকা হয়তো গোটা রাষ্ট্রপতি ভবনের স্টাফদেরইও কিনে নিয়েছিল আমেরিকা টাকা দিয়ে। এইগুলো আজকের দিনে যাদের হাতে থাকবে তারা গেম ঘুরিয়ে নেবে। পপুলেশন দিয়ে আজকের দিনে কিছু হয় না, যে আমরা প্রচুর লোক আমরা একসঙ্গে লাঠি নিয়ে মারধর করতে যাবো, ওই দিন পাল্টে গেছে। এবার যেটা এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষের প্রশ্ন, আমরা দেখেছি সাদ্দাম হোসেনকে মারতে ইরাকে কি করেছে আমেরিকা, শেষ করে দিয়েছে দেশটাকে। তারপর ইরাককে ওই অবস্থায় রেখে আমেরিকা চলে গেল। আর ওই ধ্বংস হয়ে যাওয়া দেশ, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই,
কিচ্ছু নেই, সিস্টেম নেই, সেখানে মাথাচাড়া দিল জঙ্গিরা। মানুষ জঙ্গি হতে শুরু করলো, হাতে অস্ত্র তুলে নিল, তৈরি হলো আইসিস, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। প্রচুর মানুষের প্রাণ নিল। সেই আইসিসকে আবার এখন কন্ট্রোল করতে হচ্ছে আমেরিকার। ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার পর এরপর কি একটা ধ্বংস হয়ে যাওয়া ভেনেজুয়েলার মধ্যেও কি এরকম জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী যারা হাতে অস্ত্র তুলে নেবে এরকম তৈরি হবে, যারা আবার নিজের দেশ এবং সারা পৃথিবীর প্রচুর মানুষকে হত্যা করবে? প্রশ্ন থেকে যায়, কারণ আমেরিকা ইরাকের মতো কাণ্ড আফগানিস্তান এবং লিবিয়াতেও করেছিল। আফগানিস্তান আর লিবিয়াকেও একইভাবেই আমেরিকা ছেড়ে দিয়ে চলে গেছিল একটা ললেসনেস সোসাইটি তৈরি করে। দেখা যাক। যেটুকু মনে করা হচ্ছে যে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে চলে গেছে, আমেরিকাতে প্রেসিডেন্টের বিচার হবে। এহেন অবস্থায় যদি আর্মি বলে, প্রেসিডেন্ট নেই তার মানে আর্মি এখন অল ইন অল, যে ভাই নতুন করে ভোট হবে, প্রেসিডেন্ট যখন নেই বাদ দাও, যা হবার হয়ে গেছে, আমেরিকার সঙ্গে লড়ে কাজ নেই, নতুন করে ভোটে যারা জিতবে তারা আমাদের দেশ চালাবে, তাহলে যুদ্ধ এখানেই থেমে যাবে, যুদ্ধ টুদ্ধ কিছু হবেও না, আমেরিকা চুপ করে যাবে। কারণ ডিপ স্টেট এমনভাবেই হাওয়া তৈরি করে রেখেছে ভেনেজুয়েলাতে, যেই ভোট হবে, যে মাদুরো, নিকোলাস মাদুরো, তার বিরোধী দলই জিতবে, যে বিরোধী দল পুরোপুরি আমেরিকার ডিপ স্টেটের সমর্থন রয়েছে এবং তারা পুরো আমেরিকার কথা শুনে কাজ করবে, তো মিটে গেল, আমেরিকার বেশি আর কিছু চায় না। বাট যদি আর্মি বলে, যদি আর্মি নিকোলাস মাদুরোর প্রতি অতটাই সমর্পিত থাকে যে আমাদের নেতাকে ধরে নিয়ে গেছো, আমরা তো ছাড়বো না, আমরা লড়াইও চালিয়ে যাব এবং আমাদের দেশে ভোটও হতে দেব না, তাহলে পুরো ভেনেজুয়েলাকে শেষ করে দেবে আমেরিকা। দেয়ার ইজ নো সেকেন্ড অপশন, মিলিয়ে নেবেন। এবং এই ঘটনা ইরান আর রাশিয়া এবং ইন্ডিয়া, তিনটে দেশের প্রতি বিশাল বড় বার্তা যে আমেরিকা কি করতে পারে, কোন দূর পর্যন্ত আমেরিকা যেতে পারে নিজের উদ্দেশ্য সাধনের জন্য। ইরানের ওপর বম্বিং হয়েছে, ইরানে রেজিম চেঞ্জের মারাত্মক চেষ্টা চলছে, আপনাদেরকে সেই ভিডিও আমি বাড়ি থেকে করে দিয়েছিলাম। ইরানের ওপর ভেনেজুয়েলাতেও যেরকম অপেক্ষা না করে ইনস্ট্যান্ট অ্যাটাক করা হলো, এরকম অ্যাটাক হতে পারে। এবং দেখুন, খামেনেইয়ের এগেনস্টে পুরো একটা আবহাওয়া ইরানে তৈরি করে রাখাই হয়েছে। খামেনেই যেই মুহূর্তে ফল হবে, আমেরিকার নিজস্ব লক্ষ্যে আমেরিকা বসিয়ে দেবে ইরানের সরকারে। রাশিয়ার প্রতি বিশাল বড় বার্তা, কারণ রাশিয়ার বন্ধু দেশ ছিল ভেনেজুয়েলা। এরপর মনে করা হচ্ছে রাশিয়ার যে সমস্ত তেলের কার্গোগুলো ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে তেল সাপ্লাই করছে আমেরিকা, হতে পারে সেই সমস্ত তেলের কার্গোগুলোকে অ্যাটাক করা শুরু করবে। এবং যদি রাশিয়ান নেভি সেখানে অ্যাক্টিভেট হয়ে যায়, বা ভ্লাদিমির পুতিন যদি মাথা গরম করে বাই চান্স অন্য কোনো স্টেপ নিয়ে ফেলে, তাহলে 2026 গোটা পৃথিবীতে এমন ঘটনা ঘটিয়ে দেবে যেটা গোটা পৃথিবী কোনোদিন ভুলতে পারবে না। জিও পলিটিক্স পুরো বদলে যাবে সারা জীবনের জন্য। এবং ভারতের প্রতিও একটা বড় বার্তা আমেরিকার, যে আমেরিকার বিরুদ্ধে গেলে আমেরিকা কি করতে পারে। ভারতবর্ষে আমেরিকা বহু চেষ্টা করেছে লাস্ট 2 বছরে রেজিম চেঞ্জ করে দেওয়ার, কারণ আমেরিকার কথা ভারতবর্ষ শুনছিল না। আমেরিকা পারেনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য, আপনাদের জন্য। কারণ এখানে যখনই কোনো দেশ বিরোধী আন্দোলন করাতে গেছে কোনো এনজিও, কোনো গোষ্ঠী, আমেরিকার ডিপ স্টেটের সমর্থন পুষ্ট। ভারতবর্ষের মানুষ লাস্ট 5 বছরে জিও পলিটিক্সের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ডেভেলপ করে ফেলেছে যে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে কারা এটা করাচ্ছে। যেমন বাংলাদেশেও যখন হলো, তখনও কিছু লোক না 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 আমেরিকা করায়নি, ইউনুস তো এমনি এমনি ভালো লোক। যেই ভেনেজুয়েলাতেও নোবেল দেওয়া হলো, ভেনেজুয়েলাতেও একইভাবে অ্যাটাক হলো। এবার যারা এতক্ষণও বুঝছিল না, তারা কাল থেকে বুঝে গেছে, আচ্ছা তাহলে ওই নোবেল মানেই এই কেস। এবার ক্লিয়ার। তো এই যে এবার ক্লিয়ার, এটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের 5 বছর আগেই হয়ে গেছিল। যে জিও পলিটিক্সের গেমে ভারতবর্ষ ঢুকে গেছে আর ইন্টারনাল পলিটিক্স ম্যাটার করে না। এবার আমেরিকা চাইবে ভারতবর্ষকে দুর্বল করতে, তো দেশকে তো দুর্বল হতে আমরা দেব না।
যেহেতু ভারতের মানুষের জিওপলিটিক্সের ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এতটা ডেভেলপ হয়ে গেছিল, তাই ভারতের মানুষকে বিপথে পরিচালনা করতে আমেরিকা পারেনি। এবং ভারতবর্ষে এত অর্গানাইজেশন আছে, সোসাইটি আছে, ধর্মীয় বিভিন্ন সোসাইটি, বিভিন্ন এনজিও, সামাজিক সোসাইটি, তারা অসাধারণ কাজ করেছে ভারতবর্ষের যে ফল্ট লাইনগুলো ছিল সেগুলো মুছে দেওয়ার ক্ষেত্রে। পুরোপুরি মোছেনি, কিন্তু অনেকটা ফল্ট লাইন কমিয়ে এনেছে ভারতবর্ষ। কাশ্মীর, এখানে রিলিজিয়ান ইস্যুতে ভারত বিরোধিতা চলছিল। আজকে কাশ্মীরের সাধারণ মানুষ আস্তে আস্তে নিজেদের মেন আইডেন্টিটি ভারতীয় করে ফেলেছে, রিলিজিয়ান যার যার ব্যক্তিগত আস্থা। আপনি বলবেন কাশ্মীরে এখনো জঙ্গি আছে স্যার, আছে, কিন্তু যদি না বেশিরভাগ মানুষ নিজের মন থেকে চেঞ্জ হতো, তাহলে আজকে যে কাশ্মীর আছে এটা থাকতো না। আর্মি দিয়ে কোনো জায়গাকে শান্ত রাখা যায় না। বেশিরভাগ মানুষ চেঞ্জ হয়েছে বলেই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এখনো অনেক গন্ডগোল আছে, সেগুলো ঠিক করা হচ্ছে। রিলিজিয়াস ফল্ট লাইন থেকে বেরিয়ে এসছে কাশ্মীর, বের করে আনার জন্য ভারতবর্ষের অসংখ্য মানুষ কাজ করেছে। পাঞ্জাবে খলিস্তানি আন্দোলন চালাতে চেয়েছিল, আজকে পাঞ্জাবের মানুষ বলে আমরা ভারতীয়। স্যার এখনো দু একজন বলে স্যার আমরা খলিস্তান চাই, আছে দু একজন, কিন্তু ওই দু একজনকে থামিয়ে দেওয়ার জন্য 200 জন, 2000 জন, 20,000 জন আছে। সেই জন্য আজকের পাঞ্জাব আজকের পাঞ্জাবের মতো ঠিকঠাক আছে। আবার নর্থ ইস্ট, এখানে নৃতত্ত্বের ভিত্তিতে, যে তোমাদের তো আলাদা দেখতে, তোমাদের তো আলাদা কালচার, তোমরা ইন্ডিয়ান নও, তোমরা আলাদা হয়ে যাও, চেষ্টা চালানো হয়েছিল। আজকে আমাদের নাগাল্যান্ডের বিখ্যাত যিনি মিনিস্টার, তার ভাইরাল ডায়লগটা শুনেছেন তো, যে বাংলাদেশ নর্থ ইস্টকে কাটবো বলে না, গলা কাটার ব্যাপারে আমাদের থেকে বেটার আর কে জানে, পুরো বাংলাদেশকে চুপ করিয়ে দিয়েছে। এবং যেটা বলেছেন রাগ রাগ সে হিন্দুস্তানি হুহাম, নর্থ ইস্ট পুরোপুরি মনে প্রাণে ইন্ডিয়ান আজকে। রেড করিডর, তাহলে কোথাও নৃতত্ত্বের ভিত্তিতে আলাদা করতে চেয়েছিল, কোথাও রিলিজিয়ানের ভিত্তিতে, এখানেও রিলিজিয়ানের ভিত্তিতে রেড করিডর। গরিব মানুষকে খেপানো হয়েছিল, আদিবাসী মানুষকে, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, যে আমরা মাওবাদী হব, নকশাল হব, ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন করব, আমরা গরিব মানুষ, গরিব ইউনিটি বলে গরিবেরই শোষণ করছে। আজ মাওবাদীদের ধরে ধরে মারা হয়েছে। শুধু আর্মি চাইলে সাকসেসফুল হতে পারেনি, সাধারণ মানুষ মাওবাদ নকশালবাদের এগেনস্টে কথা বলেছে বলে, আর্মিকে সাপোর্ট করেছে বলে, সোসাইটি বদলেছে বলে তবে আর্মি সাকসেসফুল হয়েছে, শুধু আর্মি দিয়ে হয় না। তো ভারতবর্ষ লাস্ট 15 বছরে এতটা নিজের ফল্ট লাইন মুছে ফেলেছে, চেষ্টা করেও ভারতবর্ষকে কিছু করতে পারেনি আমেরিকা। লাস্ট একটা কথাই বলবো, যা হয় ভালোর জন্য হয়। আমেরিকার একটা সারা পৃথিবীতে ইমেজ ছিল না, ডেমোক্রেসি, ভালো লোক, সফট পাওয়ার, এই ইমেজ ওদের একেবারে মাটিতে পড়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই নগ্ন রূপ দেখে। আমেরিকা এখন সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে ওয়ার্ল্ড পাওয়ার, সফট পাওয়ারের দিক থেকে আমেরিকাকে মনে মনে আর কেউ ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে, ওয়ার্ল্ড লিডার হিসেবে অন্তত মানবে না, যে না 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 এরা তো ভালো লোক নয়। ওয়ার্ল্ড লিডারের জায়গাটা ফাঁকা হওয়া জরুরি, ওখানে একটা ভালো দেশের পৌঁছানো জরুরি, যারা কাউকে দমিয়ে রাখতে চায় না, যারা সবাইকে নিয়ে সভ্যতার আলোয়, যেটাকে বলে সনাতন, যেটাকে বলে সায়েন্স, সেই আলোয় আলোকিত করতে চায় ভারতবর্ষ। তার জন্য জায়গাটা ফাঁকা হোক আস্তে আস্তে। সভ্যতা আমেরিকা নয়, সভ্যতা ভারতবর্ষ, সারা পৃথিবীর এটা বোঝা দরকার। এবং আমি এই টোটাল জিনিসটার পিছনে আবারও বলবো, রুট কজ থেকে কখনো মন ফেরাবেন না। কেন আমেরিকা এটা পারছে? স্যার আমেরিকার সামরিক শক্তি কি করে এলো? সামরিক শক্তি, মানি স্পিক্স, টাকা কথা বলে। আজকে ওদের কাছে যা টাকা আছে তবে ওরা এই লেভেলের ইন্টেলিজেন্স জোগাড় করতে পারে, যা টাকা আছে তবে ওরা এই লেভেলের টেকনোলজি করতে পারে, যা টাকা আছে তবে ওরা এই লেভেলের মিসাইল, সামরিক শক্তি, মিলিটারি পাওয়ার বানাতে পারে। মানি স্পিক্স। ভারতবর্ষকে লড়তে গেলে এই পথেই লড়তে হবে, আজকের দিনে টাকা দিয়েই লড়তে হয়। স্টার্ট আপ, যত ইয়াং ছেলে মেয়ে আছো আমি তোমাদের উৎসাহ দেব, স্টার্ট আপ তৈরি করো। যারা গার্জেনরা আছেন মন মানসিকতা বদলান, এটা নতুন যুগ।
ছেলে মেয়ে যদি বলে বাবা আমি ব্যবসা করতে চাই, আটকাবেন না, উৎসাহ দিন। হ্যাঁ, প্রচুর টাকা ঢেলে দেবেন না, বাচ্চা ছেলে মেয়ে ডুবিয়ে ফেলতে পারে। ওদের বলুন যে ফিল্ডে ব্যবসা করতে চাও নিজে শুরু করো, নিজে কোথাও কাজ করো, 2 বছর কাজ শেখো, টাকা জমাও, সেটা দিয়ে ছোট পুঁজি দিয়ে শুরু করো, বাড়ির পুঁজিতে হাত দিও না। বাট ওদের আটকাবেন না, ওদের স্ট্রাগল করে নিজের বিজনেস দাঁড় করাতে দিন। এছাড়া সেকেন্ড কোনো রাস্তা নেই। দেখুন আপনার হাতে দুটোই রাস্তা। আমেরিকা কোনোদিন আমাদের মারবে না, কিচ্ছু বলবে না, যদি আমরা দুর্বল থাকি। স্বীকার করে নিন, ভারতের এগোনোর দরকার নেই, ভারত দুর্বল থাকবে, দুর্বলকে আমেরিকা কোনোদিন মারে না, তো দুর্বলই আছে, কে আর কেন মারবো। আর যদি আপনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে চান, ভারতবর্ষকে যদি সেই ভারতবর্ষের পুরনো মর্যাদা আর গৌরবে নিয়ে যেতে চান, আমেরিকা সেটটা এমনি এমনি ছেড়ে দেবে না, আমেরিকাও পাল্টা অ্যাটাক করবে, আর সেই অ্যাটাক ঠেকানোর ক্ষমতা আপনার থাকতে হবে। তো যদি ভারতবর্ষকে যেতে হয় সেই জায়গায়, আপনাদের প্রত্যেককে তৈরি হতে হবে সেইভাবে। স্যার আমি বাড়িতে বসে কি করব? আপনি বাড়িতে বসে, আপনার বিজনেস আছে, আমার যা আছে ঠিক আছে, আর বেশি কাজ করে লাভ নেই, অনেক আছে, আরো অনেক বড় করুন নিজের বিজনেসকে। আপনার বিজনেস খালি আপনার ফ্যামিলির জন্য না, আপনার বিজনেস বাড়লে তবে দেশের ট্যাক্স বাড়বে। আজকে চাইলেও আমরা আমেরিকাকে টক্কর দিতে পারবো না, কারণ ওই টাকা নেই আমাদের কাছে। আপনার কেরিয়ার গ্রোথ আরো চাই, আরে আমি একটা কোম্পানির সিনিয়র ম্যানেজার, আর কেরিয়ার গ্রোথ কি হবে? সিনিয়র ম্যানেজারের ওপরের পোস্টে আপনাকে যেতে হবে, কারণ আপনার কেরিয়ার গ্রোথ বাড়লে, মাইনে বাড়লে তবে ইনকাম ট্যাক্স বাড়বে দেশের, নিজের জন্য না। আজকের লড়াই দেশের জন্য। আপনি কেরিয়ার স্টার্ট করছেন, বাচ্চা ছেলে মেয়ে, তুমি কেরিয়ার স্টার্ট করছো, তো জোর কদমে স্টার্ট করো। আরো স্কিলড হতে হবে তোমায়, আরো বেটার কোম্পানিতে যেতে হবে, আরো বেটার প্যাকেজে যেতে হবে। আমেরিকাকে টক্কর দিতে গেলে বাংলাদেশের মতো চিন্তা ভাবনায় থাকলে চলবে না, বাঁশ নিয়ে লড়াই করব, আমেরিকার মতো করে ভাবতে হবে। ওদের দেশে যত স্টার্ট আপ, ততগুলো স্টার্ট আপ আমাদের দেশে হতে হবে, একই কোয়ালিটির, একই কোয়ান্টিটির বিজনেস চাই, তবে গিয়ে আমরা টক্কর দিতে পারবো। বাতেলা মেরে কিছু হবে না ভাই। এবং যেহেতু স্কিল বাংলা চ্যানেলে প্রথম দিন থেকে আমার মিশন, একসঙ্গে দুহাতে আমি দুটো কাজ করব। যদি একদিকে আমি মানুষজনকে আপডেটেড রাখতে চাই, জিওপলিটিক্স সম্পর্কে বোঝাই, তো আর একদিকে আমি তাদেরকে গ্রাউন্ড লেভেল থেকে স্কিল্ড করব। শুধু আপডেটেড রেখে কিছু হবে না, তো আমি দুটো কাজই সাইমালটেনিয়াসলি করে যাই। আজকে আমরা বুক বাজিয়ে বলতে পারি, স্কিল বাংলা ফ্যামিলিতে যারা আছেন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের মধ্যে মোটামুটি অধিকাংশ মানুষজন এআই ট্রেন্ড, যেটা 6 মাস আগে আপনারা ছিলেন না। এইভাবে গ্রাউন্ড লেভেল থেকে আমাদের চেঞ্জ করতে হবে সমাজকে। আমি তো আমার মিশনে পাগলের মতো লেগে থাকবো, তা থেকেও আমায় পাগল বললে, আরে আপনি আমেরিকাকে টক্কর দেবেন? হ্যাঁ দেব, কারণ আমি একা নই, আমার মতো এরকম কোটি কোটি মানুষ আমি জানিয়ে দেশে আছে, তার মধ্যে আমিও একজন। আর আমি যখন কিছু করি আপনাদেরকে নিয়েই করি। তো আমাদের কোম্পানিতে, স্কিল বাংলা যে কোম্পানির আসল নাম আড্ডা 24/7, আমাদের কোম্পানিতেও তো প্রচুর চাকরি হয়, আমাদের কোম্পানিতে চাকরি দেব আমরা। যে সমস্ত ইয়াং ছেলে মেয়ে আছো, চাকরি পেতে অসুবিধা, আমাদের কোম্পানিতে চাকরি দেবো। বাড়িতে বসে থাকবে না, ল্যাদ খাবে না। হ্যাঁ, কাজ হয়তো তোমার বাড়ি থেকেই হবে, ওয়ার্ক ফ্রম হোমেই হবে, কারণ আমাদের কোম্পানিতে কিছু কাজ অফিসে হয়, কিছু কাজ ওয়ার্ক ফ্রম হোমে হয়। কাজ করতে হবে, উঠে বসো। আমরা দেখুন, এই 3টে জিনিসের জন্য আপনার কি চাই? আপনার কমিউনিকেশন স্কিল চাই, তাই তো? বিজনেস গ্রোথ করতে গেলে কমিউনিকেশন স্কিল চাই, সোজা কথা। আগেকার দিনের বিজনেসের ধ্যান ধারণা চেঞ্জ হয়েছে। আজকের দিনে বিজনেসে টিকে থাকতে হলে আপনাকে আজকের দিনের যুগোপযোগী কমিউনিকেশন স্কিল জানতে হবে। কেরিয়ার গ্রোথের জন্য কমিউনিকেশন স্কিল চাই। আমি উদাহরণ দেব, আমি জাস্ট নতুন ফ্ল্যাটে শিফট করব আপনাদের আশীর্বাদে, হয়তো অক্ষয় তৃতীয়ায় 19শে এপ্রিল, ফাইনাল কাজ চলছে ইন্টেরিয়ারের। তো আগেকার দিনে মুখে মুখে খালি হতো, আজকের দিনে আমিও তো ইন্টেরিয়ারের জন্য 4-5 জায়গায় কথা বলেছি। যার কমিউনিকেশন স্কিল সব থেকে ভালো ছিল, যে আমাকে একদম 3Dতে প্রেজেন্ট করে, পুরো দেখিয়ে, কমিউনিকেট করে পুরো জিনিসটা বুঝিয়েছে, আমি তাকেই আমার ফ্ল্যাটের প্রজেক্টটা দিয়েছি না। তাহলে তিনি নিজেকে আপডেট করেছেন। তিনি পুরনো ধ্যান ধারণার বিজনেস মডেলে পড়ে থাকলে কমিউনিকেশন স্কিল, কি বলবো, কখন বলবো, কিভাবে বলবো, কি প্রেজেন্ট করব,
এটা তার তৈরি না হলে তিনি আমার ফ্ল্যাটের প্রজেক্টটা পেতেন না। কেরিয়ার গ্রোথ, আপনি যদি প্রাইভেটে চাকরি করেন আপনার কমিউনিকেশন স্কিল চাই। আপনি আপনার টিমকে, আপনার ওপরের ম্যানেজমেন্টকে বোঝাতেই পারছেন না আপনার আইডিয়া, তো আপনার স্কিল থাকলেও আপনার 3 বছরে 2টো প্রমোশন পাওয়ার কথা থাকলে একটা পাবেন। আপনি তো নিজের কথা বোঝাতেই পারছেন না কাউকে। আর যদি নতুন জব যারা খুঁজছো, ইন্টারভিউয়ের জন্য তো কমিউনিকেশন স্কিলই চাই, আর কি চাই? তোমার ডিগ্রি, নলেজ সব কিছু পরের কথা, আগে তো তুমি কমিউনিকেট করতে পারতে হবে ইন্টারভিউ বোর্ডের সঙ্গে। তো কমিউনিকেশন স্কিল আমরা শেখাবো। কে শেখাবেন? আমাদের আড্ডা 24/7 কোম্পানির এক্সাম কাউন্সেলরদের যিনি ট্রেনার, পুরো কোম্পানিতে যত এক্সাম কাউন্সেলর আছেন আমাদের, তাদের যে ট্রেনার তিনি শেখাবেন আপনাদেরকে ডাইরেক্ট। আমি রিকোয়েস্ট করেছি তাকে যে স্কিল বাংলার জন্য এটুকু করতে হবে আপনাকে। কমিউনিকেশন স্কিল আমরা আপনাদেরকে শেখাবো 23শে জানুয়ারি থেকে, সরস্বতী পুজোর দিন, নেতাজির জন্মদিন থেকে ভালো দিনে শুরু হবে। অনলাইনে শেখানো হবে, আপনি বাড়িতে বসে শিখতে পারবেন। চাকরি খুঁজলেও দরকার, চাকরি করলেও দরকার, বিজনেস করলেও দরকার। কোনো ল্যাপটপ ডেস্কটপ দরকার নেই, ফোন থাকলেই হবে। টোটাল ফিস ভাবা হয়েছে 6,250 টাকা, বাট আমি ম্যানেজমেন্টকে বলেছি যে প্রথম 100 জনের জন্য 4,500 টাকায় করিয়ে দিন। ম্যানেজমেন্ট রাজি হয়েছে যে স্কিল বাংলার জন্য এটুকু করতেই হবে আপনাদেরকে। তারপরে যারা ভর্তি হবে তাদের জন্য ফিস বাড়বে। এবং যিনি ট্রেনার গোটা আড্ডা 24/7 কোম্পানির, তিনি নিজে বাংলা বোঝেন। ক্লাস আপনাদের হিন্দিতে হবে, হিন্দি তো শিখতেই হবে, না হলে আপনি বিজনেস বড় করবেন কি করে? হিন্দি কাস্টমার হলে আপনি মাল বেচবেন না, কোম্পানিতে চাকরি করবেন কি করে? বস হিন্দিতে কথা বললে আপনি ছেড়ে দেবেন? হিন্দি শিখতেই হবে। হিন্দি মানে বিশুদ্ধ উত্তরপ্রদেশের হিন্দি দরকার নেই, সিনেমার হিন্দি বুঝলেই হলো। রাহুল স্যার ওনার নাম, উনিও সিনেমার হিন্দিতেই কথা বলবেন, বিশুদ্ধ উত্তরপ্রদেশের হিন্দি নয়। সব থেকে ভালো কথা, উনি বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন পুরো। তো আপনারা ক্লাস চলাকালীন কোনো কিছু অসুবিধা হলো কমেন্টে বাংলায় যদি লেখেন, মানে ইংলিশ হরফে বাংলায়, AMAR, আমার, এভাবে উনি পুরোটা পড়তে পারবেন এবং উনি আপনাকে বাংলাতে মুখে পুরো উত্তর দিতে পারবেন। এটা সব থেকে বাঙালিদের জন্য ভালো ব্যাপার হয়েছে। এবং 2-2.5 মাসের ট্রেনিং প্রোগ্রাম হবে অনলাইনে, 30-35টা ক্লাস হবে মেবি, ম্যাক্স টু ম্যাক্স। যারা এই ট্রেনিং প্রোগ্রামে ভালো করবেন তাদেরকে আমাদের কোম্পানিতে, যদি জবের দরকার থাকে, কেউ ভালো বিজনেস করছেন তার জবের দরকার নেই, তিনি বিজনেসটাই আরও গ্রো করুন কমিউনিকেশন স্কিল শিখে নিয়ে। কেউ নিজে ভালো চাকরি করছেন, ওখানে আরও বেটার করুন। কারণ নতুন চাকরি খুঁজছো, এই ট্রেনিং প্রোগ্রামটা করে নিয়ে, ভালো করে ট্রেনিং প্রোগ্রামটা যারা কমপ্লিট করবে, হ্যাঁ কেউ ভালো করে শিখলই না, তাকে তো আমরা নিতে পারবো না, স্কিলড হতে হবে। তাদেরকে আমাদের কোম্পানিতে আমরা ইন্টার্নশিপ এবং তারপর ফুল টাইম জবে নিয়ে নেব। এবার আপনাদের মধ্যে থেকেই অনেকে, আপনাদের ছেলে মেয়েরা অনেকে আমার কলিগ হবে, আমার কোম্পানিতে জয়েন করবে। এর জন্য জাস্ট HS পাস হলেই চলবে, আলাদা আর কিচ্ছু যোগ্যতা দরকার নেই, উচ্চ মাধ্যমিক পাস। ওকে, ডিটেল জেনে এখনই এনরোল করে নেওয়ার জন্য, এটা আমার টিমের নতুন ফোন নাম্বার, আমার পার্সোনাল টিমের নতুন ফোন নাম্বার। এই নাম্বারটা আপনাদের কাছে নেই, এই নাম্বারটা এক্ষুনি ফোনে সেভ করুন, স্কিল বাংলা হেল্পলাইন নাম্বার হিসেবে সেভ করে নিয়ে এই নাম্বারে ফোন করুন। যে কমিউনিকেশন স্কিলের অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, সেখানে এনরোল করুন। যদি আপনার ছেলে মেয়ে ভাই বোন কেউ থাকে তাকে এনরোল করে দিন। হয় আড্ডা 24/7 আমার কলিগ হিসেবে চাকরি করবে কোর্স কমপ্লিট করার পর, ভালো করে শিখে নিলে, নইলে ভারতবর্ষের অন্য কোনো না কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। যদি কোথাও চাকরি করছে তো প্রমোশন হবে, যদি বিজনেস করছে তো বিজনেসেও গ্রোথ হবে। নিজের গ্রোথ করুন, তার মাধ্যমেই পরিবারের গ্রোথ হবে, তার মাধ্যমেই সমাজের গ্রোথ হবে, তার মাধ্যমেই দেশের গ্রোথ হবে। কোনো একজন নেতা কেউ আমেরিকার সঙ্গে টক্কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কোনো একজন স্বাধীনতা সংগ্রামী দেশকে স্বাধীন করেনি। এরকম প্রচুর নাম না জানা মানুষের আত্মবলিদানে তবে আজকে আপনি স্বাধীন দেশে বাস করেন। আর এরকম প্রচুর নাম না জানা মানুষের একটু একটু এফোর্টে 2047-এ আমেরিকাকেও আমরা টক্কর দেব। জয় হিন্দ।